দেশে গত ২৪ ঘন্টায় হাম এবং উপসর্গে মারা গেছে আরও ১০ জন। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১,১৩৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গেল ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৫৫ জনের মৃত্যু হলো। এদিকে সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১,০৮৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৮,৮০০ জন। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার অর্থ লুটপাট করায় বিদেশি দাতা সংস্থার কাছ থেকে হামের টিকা সংগ্রহ করেনি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার নরসিংদীর মনোহরদীতে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তারা ব্যক্তি বিশেষের কাছ থেকে টিকা কিনতে চেয়েছিলেন, কিন্তু সেটাও তাদের মন মতো না হওয়ায় টিকা কেনেনি, যে কারণে দেশে হামির প্রাদুর্ভাব বেড়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে কার্যক্রম শুরু করেছে। তারা পরিষ্কার ভাষায় বলেছে যে ৭ বার তাদেরকে অনুরোধ করেছি যে যাতে একটা সংকট করবে আপনারা টিকা সংগ্রহ করুন। তারা আমাদের কথা শুনেনি। তারা প্রাইভেট লোকের কাছ থেকে কিনছে। প্রাইভেট লোকের কাছ থেকে লাভবান হওয়ার জন্য দেন দরবার ঠিক হয় নাই বলে তারা টিকা কিনেনি। যে কারণে ২০২০ সালের ডিসেম্বর মাসের পর থেকে বাংলাদেশে কোনো টিকা প্রদান করা হয়নি। ডিটেলসে হলো হামে। ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে চাপ। গার্মেন্টস ছুটি হওয়ায় শ্রমিকরাও ঘরে ফিরতে শুরু করেছেন। তাই মঙ্গলবার থেকে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে দেশের বেশিরভাগ মহাসড়কে ঈদযাত্রা স্বস্তির হচ্ছে বলছেন যাত্রী ও চালকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বোনাসের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা। টিপুদি এলাকায় এই অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। মানুষ এখন বাড়িতে যাচ্ছে। উনি এখন নতুন এমপি, ১০,০০০ টাকা করে দেখ সবাই, একজনের ১০,০০০ করে বাড়তি দেখ, সবাই ঈদ যাপন করতে পারে। গাজীপুরের শিল্পাঞ্চলে ছুটির শুরুর পর থেকেই কর্মজীবীরা পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এতে গাজীপুর, আশুলিয়া, ঢাকা, টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নামে। সুযোগ বুঝে পরিবহনের বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বৃষ্টি শুরু হলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। মুন্সিগঞ্জে ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হায়দার জানান, সকালে কিছুটা চাপ থাকলেও ৮টি কাউন্টারের টোল আদায় শুরু করায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। খুব এক্সাইটেড, বাড়ি যাব, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং রাস্তাঘাট খুব পরিবেশটা খুব সুন্দর। রাস্তায় কোনো জ্যামজট নাই, খুব শান্তিভাবে যাচ্ছি। টাঙ্গাইলে ঈদযাত্রার চতুর্থ দিনে যমুনা সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে যাত্রীবাহী বাস মাইক্রোবাসের ধাক্কায় সকাল ৮:৩০ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে টাঙ্গাইলের রাবণা বাইপাস এলাকা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে পরিবহন চলাচল করে থেমে থেমে। জেলা পুলিশ সুপার জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সেতুর উপর অন্তত ১২টি দুর্ঘটনা হয়। তবে সকাল ১০টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে আপনার এখন গাড়ি চলমান রয়েছে, যে এলেঙ্গা থেকে যে আপনার একটু পিছনে যানজট রয়েছে আর কি, গাড়ি ধীরগতিতে চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়া হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকায় বেড়েছে ভোগান্তি। বৃষ্টির কারণে এই ভোগান্তি আরও বেড়েছে। ঈদযাত্রায় কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোনো যানজট নেই। এমনকি কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, সিলেট সহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কও এখন যানজট মুক্ত। বন্ধ থাকার কারণে সুবিধা হয়েছে যাতায়াতের জন্য, অনেকাংশে ক্লিয়ার। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির কারণে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিভিন্ন অংশে যানবাহন চলাচল করছে ধীর গতিতে।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে ফেরি পারাপারে কোনো দুর্ভোগ নেই। সুস্থভাবে যাইতেছি বাড়িতে, ইনশাল্লাহ। রাস্তাঘাটও ভালো দেখলাম, ক্লিয়ার আছে, রাস্তাঘাট ক্লিয়ার এবং আসতেও কোনো অসুবিধা নেই, রাস্তা ফাঁকা একদম। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। শাকিলা শম্পা, ৭১। এবার জানবো ঈদযাত্রার খবর। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোন কোন এলাকায় চাপ বেশি থাকছে আর ভোগান্তি এড়াতে কি ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন? সকাল থেকে কিন্তু যানবাহনের বেশ ভালো চাপ পড়েছে। গতকাল বিকেলের পর থেকে শিল্পাঞ্চলের সাভার আশুলিয়া এলাকাটাতে প্রচুর চাপ বাড়ে এবং যানবাহনের কিন্তু যত দেখা যায় কোনো কোনো এলাকায় যানজটের সৃষ্টি, বিশেষ করে নবীনগর থেকে একদম চন্দ্রা পর্যন্ত। এর পাশে ধামরাইয়ের কালামপুর থেকে মির্জাপুর হয়ে যে রাস্তাটি বের হয়ে গেছে আঞ্চলিক সড়ক, সেই রাস্তাতে কিন্তু বেশ ভালো জ্যাম ছিল কালকে বিকেলের পর থেকে। রাতে কিছুটা স্বাভাবিক হয় মধ্যরাতের পর, কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহনের বেশ ভালো চাপ আছে এবং গতকালকে যারা যেতে পারেনি আজকে কিন্তু তারা আসলে বাড়ির পথ ধরছেন ঈদের ঠিক আগ মুহূর্তে। এখনো পর্যন্ত যে তথ্য আছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যমুনা সেতু ওই অঞ্চলটা এখনো পর্যন্ত পুরোপুরি যানজট আছে এবং জ্যামে গাড়িগুলো আটকে আছে। ফলে এই যে গাড়িগুলো এখন যাচ্ছে ঢাকা থেকে বেরিয়ে সকালে এই গাড়িগুলো যদি ওপাশে যানজটে পড়ে তাহলে কিন্তু যারা এখন বাড়ি ফিরছে তাদের কিন্তু যেতে অনেক সময় লেগে যাবে এবং বেশ ভোগান্তি পোহাতে হবে। সাভারের যে মহাসড়ক আছে এখানে মূল যে একটা বড় সমস্যা সেটা হচ্ছে অটোরিকশা এবং স্থানীয় যে যানবাহনগুলো আছে এগুলো হচ্ছে একটা বড় সংকটে তৈরি করছে। না হলে কিন্তু মহাসড়ক কিছুটা স্বাভাবিক থাকতো। ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ চেষ্টা করছে যে অটোরিকশা কিন্তু কোনোভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি যে সরাসরি লেন যে আছে, সরাসরি লেনের এখানে ডিভাইডার দেওয়া, যে সরাসরি লেন এবং লোকাল লেন ভাগ করে দেওয়া, এখানেও কিন্তু মুখে যানবাহন গাড়িগুলো দাঁড়িয়ে যাত্রী তুলছে এবং এই কারণে কিন্তু মহাসড়কের পুরো একটা অংশ জট তৈরি হচ্ছে গাড়ি। এই কারণে একটা বড় ভোগান্তি তৈরি হচ্ছে। এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই এলাকা, এই সাভার বা নবীনগর এলাকার যে যানবাহনের চাপ বা যানজট এটা অনেকটা আসলে এড়ানো সম্ভব বলে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা মনে করছেন। রায়ান বিনামিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন সড়কপথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিনামিন যুক্ত ছিলেন। এবার আমরা জানব বরিশালের খবর। বরিশাল সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। আমরা বিধান সরকারের কাছে কিছুক্ষণ পরে আসব। খুবই বিপজ্জনকভাবে ঈদযাত্রা চলছে বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ অংশে। গত কয়েকদিনের বৃষ্টিতে একেবারে চলার অযোগ্য হয়ে আছে সড়কটি। দুর্ঘটনার সংখ্যা নিয়েই ওই সড়ক ধরে প্রতিদিন চলছে 10,000-এর বেশি যানবাহন। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের গড়িয়ারপাড় থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়ক ঘুরে রাখার কারণে সবচেয়ে বড় বিপদে আছেন পণ্যবাহী ট্রাক চালকরা। রাতের বেলায় ওই সড়কে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। দিনে মোটামুটি দেখে চালান যায়, আর যে পরিবহন আলারা এরা তো চাপ দেয়, চাপ দিলে অনেক সময় গাড়ি গাতায় পড়িয়া যায়। আমাদের লোড গাড়ি কন্ট্রোলে রাখা খুব কষ্ট হয়ে যায়। যেমন এই রোডে অনেক পরিবহনের কারণে, ছোট গাড়ির কারণে আমাদের খুব কষ্ট হয় গাড়ি চালাতে। 100-র ভিতরে 90% ঝুঁকি থাকে অ্যাক্সিডেন্ট হওয়া। এই কাজগুলো, সংস্থার কাজগুলো খুব যত দ্রুত করা যায় ততই ভালো। কেবল মালবাহী ট্রাক নয়, আতঙ্কে আছেন যাত্রীবাহী গাড়ির চালকরাও। সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গড়তে পড়ে যে কোনো সময় দুর্ঘটনার ভয় থেকেই যায়। দেখা গেছে একটা মাহিন্ডে গেলে একটা পরিবহন হইলে আমাকে চাপ দেয়, আমাকে বাই চাপতে হয়, কিন্তু বাই জায়গা থাকে না। রাস্তার জন্য অনেক যুগতরি চলে, মানে বহুত অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই খাদার কারণে সামনে একটা গাড়ি আইছে, একটু হালকা বাইল হয়েছে, গাড়িটা পড়ে গেছে। মহাসড়কের এমন অবস্থায় পথচারীরাও রয়েছেন ঝুঁকির মুখে। গড়িয়ার পর থেকে এদিকে 3 মাস হবে আর এদিকে হবে 1 মাস পর্যন্ত রাস্তার কাছে এরকম পড়ে আছে। জায়গা একটা গাড়ি ওদিক আসছে, আমরা যাইতে পারি না, খাতে পড়িয়ে যাওয়া লাগে, নাহলে হারাইতে লাগে, নাহলে তো গায়ে উড়িয়ে দেয়। যে কোনো গাড়ি যদি ঠালায় পড়ে তাহলে তাড়াতাড়ি মানে মানুষ দাঁড়াইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। অথচ 3 মাস ধরে এই সড়কে চলছে খোরাখুরি। বাস মালিক সমিতির নেতারা জানান, কর্তৃপক্ষ অবহেলা না করলে ঈদের আগেই কাজ শেষ হতো। এই কাজটা অন্তত মোটামুটি গাড়ি চলতে পারে সেরকম একটা অবস্থা করে রাখা উচিত, এরপরে আবার শুরু করা উচিত ঈদের পরে আমি মনে করি। ঈদে এই মহাসড়ক ধরে 4,000 পরিবহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক আর 3 হুইলার মিলিয়ে প্রতিদিন 10,000-এর মতো বাহন চলাচল করছে। বিধান সরকার, ৭১, বরিশাল।
বরিশাল সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সড়কের সংস্কার কাজ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, ঈদকে ঘিরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনাকে প্রথমেই যদি বলি যে সড়ক ও জনপথ বিভাগের যে সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী তাদের কিন্তু আসলে কোনো মাথা ব্যথা নেই এবং এই ঠিকাদার তার ইচ্ছা মাফিক কিন্তু কাজ করতেছে। ঠিকাদার এই যে দেখেন যে এই যে ব্যস্ততম যে সড়কটা, এটি কিন্তু এই যে 3 মাস ধরে এখানের স্থানীয়দের সাথে কথা বলেছি, বাস চালকদের সাথে কথা বলেছি, ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছি, 3 মাস ধরে এই কাজটি এরকম পড়ে আছে, আস্তে আস্তে করছে। দেখেন এই যে সড়কের পাশে কিছুটা এই পাশে বালু ফেলেছে, কিন্তু তারপর একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়ক কিন্তু কোনো জায়গায় থেকে দেবে দেবে ভেঙে ভেঙে কোথাও এরকম অবস্থায় আছে। এবং বিশেষ করে যারা ট্রাক চালক, যারা ভারী ট্রাক চালক, যারা মালবাহী, তারা বলছেন যে রাতের বেলা তাদের এই সব জায়গা থেকে ট্রাক চালাতে ভয়াবহ অবস্থায় পরিণত হয়, কারণ তাদের ভয় লাগে যে কোনো সময় পাশ থেকে আরেকটা গাড়ি যদি চাপ দেয়। বিশেষ করে পরিবহন গাড়িগুলো এখন সময় দ্রুত গতির, তারা ঢাকা থেকে যাত্রী বরিশালে নামিয়ে দিয়ে আবার ফের যখন দ্রুত গতিতে যায়, সবসময় চলে এখন মহাসড়কে কিন্তু খুব দ্রুত গতিতে, যার ফলে এই যে বাক করতে এই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। এবং 3 দিন আগে আপনার এই এলাকায় কাছাকাছি একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এবং এছাড়া প্রতিনিয়ত এই ছোটখাটো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে। বিশেষ করে 3 হুইলার যেসব চালক থাকে, যারা চলাচল করে, এখানে যাত্রী নামে, ঠিক এখান থেকে নামতে গেলে অন্য পাশ দিয়ে বাস যখন চাপে তখন কিন্তু তারা পড়ে যায়। এবং বিশেষ করে এই যে বাস মালিক সমিতির সভাপতি, তিনি কিন্তু খুব উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আসলে আমরা কোথায় বলবো, এই যে সড়ক ও জনপথ বিভাগে তারা যে তদারকি করবে, এখানে সাব স্টেশন ইঞ্জিনিয়ার যারা এটা তদারকি করবেন, তাদের কিন্তু সঠিক তদারকি থাকে না, মানে তাদের ইচ্ছা মাফিক তারা কাজ করে থাকেন। এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাদের কিন্তু এখানে তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে এই তো কাজ হবে, হচ্ছে, আমরা করছি, কখনো বা বলে ফান্ড নেই। সব মিলিয়ে এখন যে অবস্থা মহাসড়কের, তাতে কিন্তু এখন প্রতিদিন 10,000 প্লাস এই যে যানবাহন চলাচল করবে কিন্তু এই মহাসড়ক ধরে। ঠিক এই জায়গাটা যে খাদের সৃষ্টি, এই খাদ থেকে যখন টার্ন করবে তারা, তখন কিন্তু যে কোনো সময় চাকা পড়ে যায়। এবং এই ধরনের ঘটনা আমরা দেখেছি, ঘটেছেও। এবং এই চালকরা বলছেন যে এখান থেকে ঝুঁকিপূর্ণ অবস্থা তাদের বিশেষ করে রাতের বেলা চলতে হয়। এখানে এই খাদে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা রয়েছে, যেহেতু এখন ঈদের সময় পরিবহন বাড়বে এবং লোকজনের চলাচলও বাড়বে। এবং বিশেষ করে এখানে যারা পথচারী থাকে তারাও বলছেন যে এই পথ ধরে হাঁটতে তাদের খুব কষ্ট হয়। তো তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে সড়ক বর্ধিতকরণের অংশটা, সেই যে 10 কিলোমিটার অংশ প্রায়, সেই অংশটা যত দ্রুত আপনার মেরামত করা হয়, সম্পন্ন করা হয় কাজ, এটাই কিন্তু এখানে লোকজন চাচ্ছেন। মুন্নি, অসংখ্য ধন্যবাদ বিধান সরকার। সঙ্গেই থাকবেন। ঈদ যাত্রায় বরিশাল সড়কের খবরাখবর জানাচ্ছিলেন বরিশাল থেকে বিধান সরকার। সারা দেশে বৃষ্টি উপেক্ষা করে পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের জমজমাট বেচাকেনা। দেশি গরুতেই আস্থা রেখেছেন ক্রেতারা, তবে তাদের দাম শেষ সময়েও কমেনি। অন্যদিকে গরু বিক্রি করে ততটা সন্তুষ্ট নন বিক্রেতারা, কারণ লালন পালনের খরচ আগের চেয়ে বেড়েছে। অন্যদিকে হাটগুলোর নিরাপত্তা বজায় রাখতে তৎপর প্রশাসন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দাম কত কিংবা ওই গরু আসছে, কোরবানির হাটের ঐতিহ্যবাহী এই শব্দগুলোই মনে করিয়ে দেয় ঈদের আনন্দের কথা। কেউ টেনে ধরে, কেউ বা ঠেলে নিয়ে বাড়ি যাচ্ছেন। কোনো গরু গুঁতো দিচ্ছে, কোনোটা আবার জায়গা থেকে নড়তেই রাজি নয়। এত ঝক্কির মাঝে যারা গরু কিনতে পেরেছেন তাদের মুখে ছিল রাজ্যের হাসি। 9:30টার দিকে আসছিলাম, পছন্দ হইতেছে, নাহলে কিনলাম কেন, আল্লাহর নামে যাবো, এখন আল্লাহ বর্ষা। এই যে বৃষ্টির আগে আসছিলাম, বৃষ্টির মাঝখানে বৃষ্টি পড়ে গেল, এর মধ্যে একটু মানে দাম আগের চেয়ে একটু রিল্যাক্স, একটু কমছে, প্রায় 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ বাজেট হয়েছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, যেতে যাচ্ছে না মালিককে ছেড়ে, মানে ওর প্রিভিয়াস মালিককে ছেড়ে। 1,66,000 বাজেটে যাদের মিল হচ্ছিল না তাদের অপেক্ষা শেষ দিনের। না, এখন তো ঘুরতেছি, আল্লাহ তাবারকাল্লাহ যেটা মিলাইবো ভাগ্যে, তো চেষ্টা তো চালাচ্ছি। অনেক গরু আসছে, কিন্তু দাম ছাড়তেছে না। তবে 2 দিনের আগের তুলনায় আজকে দাম অনেকটা তারা আসছে, বেচার কাছাকাছি আসছে। বিক্রেতারা বলছেন এবার একটু আগে থেকেই গরু কেনা শুরু করেছেন রাজধানীর মানুষ। এতে তুলনামূলক কম দামে গরু বিক্রি করতে হয়েছে তাদের। ঘাটতি দিয়ে বেশি কিছুটা 10-12টা গরু ঘাটতি হয়েছে অনলাইন, আর যে 10-12টা গরু ঘাটতি আল্লাহ জানেন কি করবো না, জানি না। একটা গরু বিক্রি করছি 260, মানে 250, সর্বনিম্ন যে গরুগুলো আছে ওগুলো হলো 150। ঈদের আগের রাত পর্যন্ত বাজার পরখ করতে আগ্রহীর সংখ্যাও কম নয়। তাদের আশা একেবারে শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা হলেও কমে আসবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট।
বেচাকেনাও বেড়েছে। রূপগঞ্জের হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কোন এলাকায় আছেন এবং হাটে কেমন বেচাকেনা বেড়েছে, দাম নিয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবেন। মুন্নি, আজকে কিন্তু শেষ মুহূর্তে শেষ দিন, আগামীকালে অনুষ্ঠিত হবে কুরবানির ঈদ। সেই ঈদকে কেন্দ্রে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে 12টি অস্থায়ী হাট বসেছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপগঞ্জের সবচেয়ে যে বড় হাটটার পূর্বাঞ্চল 1 নম্বর সেক্টর নীলা মার্কেট এলাকায়। আর এলাকার এই স্থানীয়দের যারা ক্রেতা, তাদের কাছে সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শেষ মুহূর্তে কিন্তু বিক্রেতারা কিন্তু তাদের গরু ছাড়ছে না, তারা অনেক দাম হাঁকাচ্ছে। সে কারণে কিন্তু অনেকে আমাদের দেখতে পাই, সকাল থেকে বেশ কয়েকজন ক্রেতা আমরা দেখতে পাই তারা গরু দেখতে গরু পছন্দ করে দাম করার দর কষাকষি করছেন। বিক্রেতারা কিন্তু আমাদেরকে বরাবরের মতো বলছে যে গো খাদ্যের দাম অনেকটা বেশি হওয়ার কারণে তারা কিন্তু সেই গরুগুলো ছাড়ছে। আর বিশেষ করে এবছর গো খাদ্যের দাম বেশি এবং তাদের যে পারিশ্রমিকটা সেটাও তারা পাচ্ছে না। এবং তারা কিন্তু দূর দূরান্ত, বিশেষ করে রাজশাহী, জামালপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সব বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এই গরুগুলো নিয়ে এসে কিন্তু আমাদের এই হাটগুলোতে বিক্রি করে। তবে একটা কথা জানিয়ে রাখি যে আজকে শেষ মুহূর্তে শেষ দিন, আর গত কয়েকদিন বৈরী আবহাওয়া টানা বৃষ্টির কারণে কিন্তু হাটগুলো তেমন লোক সমাগম হয়নি। তবে রাতের বেলা, গতকালকে রাতে কিন্তু আমরা যে জানতে পারছি, গতকালে কিন্তু বেচাকেনা অনেকটাই ভালো হয়েছে। তবে আজকে শেষ মুহূর্তে সকাল থেকে শুরু হয়েছে এবং আস্তে সময় বেলা যখন গড়াবে তখন তাদের বেচাকেনা অনেকটাই বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখছে, এই হাটের কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং ইজারাদার পক্ষ থেকে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা নিজস্ব ভলান্টিয়ার এবং আনসার বিডিবি সদস্য নিয়োগ করেছে, যাতে হাটে কোনো আসা যাওয়া কোনো ক্রেতা বিক্রেতা কোনো হয়রানির শিকার না হয়, সেই দিকে কিন্তু সর্বক্ষে তারা নজরদারি রেখেছে। এবং আরেকটা কথা আপনারা জানিয়ে রেখেছে, পানি সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে হাটে যেন কৃত্রিম উপায় যে স্টোরজাত খাবার খেয়ে গরু যেন হাটে না আসা হয়, সেই জন্য কিন্তু তারা সার্বক্ষণিক নজরদারি এবং প্রত্যেকটা হাটগুলোতে কিন্তু তারা কিন্তু মেডিকেল ক্যাম্প বসিয়েছে। এবং গতকালকে আমরা দেখতে পেরেছি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু মহাপরিচালক এখানে আসছে এবং সর্বোপরি শেষ মুহূর্তে আজকে বেলা যখন গড়াবে, সময় শেষ হবে, শেষ মুহূর্তে কিন্তু হাটের আনন্দঘন পরিবেশ, উৎসবমুখর পরিবেশে হাটের বেচা কিনা শেষ হবে বলে আমরা জানতে পারছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন সঙ্গেই থাকবেন কোরবানির হাটের খবরাখবর নিয়ে। রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। জমে উঠেছে বগুড়ার পশুর হাটগুলো। বিক্রেতাদের হাঁক ডাক আর ক্রেতাদের দরদামে সরগরম হয়ে উঠেছে হাটবাজার। এদিকে খামারিরা জানান, গোখাদ্য, ওষুধ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এবার গরু পালনে উৎপাদন খরচ গত বছরের তুলনায় 20 থেকে 25% বেড়েছে। যদিও খামারিদের আশা শেষ সময়ে ভালো দাম পাবেন তারা। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। বগুড়ার পশুর হাটগুলো জমতে সময় লাগলো শেষ সময় পর্যন্ত, অথচ উত্তরের অন্যতম পশুপালনের জেলা বগুড়ায় এবার কোরবানির জন্য প্রস্তুত ছিল 7,40,537টি গবাদি পশু। আমাদের গরুর দাম নাই, ধানের দাম নাই, আলুর দাম নাই, আমাদের কিছুরই দাম নাই। গরুর বাজার খুব একটু হালকাই আছে, বেশি লাগে। খাদ্যর দাম বেশি, কিন্তু গরুর ক্রেতা নাই। আমদানি আছে, গরু এখন লিখছে না, তো কম দাম কম করছে। বিভিন্ন হাট বাজারের পাশাপাশি খামার থেকেও বিক্রি হচ্ছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া। তবে খাদ্য ও পরিচর্যা ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে খামারিদের। বর্তমানে তো আপনি বিদ্যুতের দাম বেশি, খাবারের দামও বেশি, লোকবল চালানো, এগুলো সব মিলিয়ে আসলে আমাদের কস্টিংটাও বেশি। কস্টিং কীভাবে মেলাবেন? আমাদের শহর এলাকায় তো ঘাসের ওরকম নাই, আর সার গরুতে ঘাস দিয়ে মোটা করা সম্ভব না। ক্রেতারা জানান, প্রথম থেকে তারা হাটে এসে ঘুরে দেখছেন পছন্দের পশু। কেউ দরদাম করেন, আবার অনেকে সরাসরি খামারে গিয়ে কেনেন কোরবানির পশু, যে কারণে শহরের হাটগুলো জমতে দেরি হয়। ভালোই দেখতেছি গরুর আমদানি, তবে গত বছরের তুলনায় মহাস্থানাটা এই বছর একটু গরুর আমদানি কম। বাজার আছে মোটামুটি, তো ভালোই দেখা যাচ্ছে, দাম তো চাই প্রচুর। জেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বগুড়ায় দিন দিন বাড়ে খামারির সংখ্যা। এবার ক্রেতাদের খামার থেকে পশু কেনার প্রবণতা বেশি ছিল, যে কারণে শুরুতে হাটে ভিড় হয়নি। হাট বাজারে যেখানে গরু অফলাইনে বিক্রি হচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদের নিবিড় তদারকি রয়েছে, যাতে প্রেগনেন্সি টেস্ট, তাদের কোনো প্রকার অসুস্থ হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের সার্বক্ষণিক ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। ফার্ম থেকে শুরু করে নিয়ে হাট পর্যন্ত আমরা নিরাপদ পশু কীভাবে
কোরবানি করা যায়, কিভাবে ট্রান্সপোর্ট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আমরা সচেতনতা সৃষ্টি করছি। হাট ইজারাদাররা বলেছেন সরকার নির্ধারিত হারে হাসিল আদায় করা হচ্ছে। একই সঙ্গে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আমাদের খুব নিরাপত্তা ভালো দিচ্ছি, এখানে কোনো প্রকারে কোনো টাকা জাল দিতে পারবে না, সেই ব্যবস্থা আমাদের আছে, পুলিশ প্রশাসনও ব্যবস্থা আছে আমাদের। এবছর বগুড়ায় ৫১,৭৪৬ জন খামারি ও কৃষক সারা বছর ধরে খামার ও বাড়িতে গবাদি পশু পালন করেন। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া। শেষ মুহূর্তে পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাঙামাটির পাহাড় থেকে শত শত গরু ছাগল আনা হয়েছে সমতলে, আর পাহাড়ি গরুগুলো প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে, তাই সহজেই ক্রেতার মন কাটছে। অন্যদিকে কাপ্তাইয়ের পশুর বাজারে ক্রেতার ভিড় বেড়েছে। বেচাকেনা নিয়ে সন্তুষ্ট খামারি ও ব্যবসায়ীরা। উচিংছা রাখাইন ও রিপন মারমার তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালের পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। বরকল, লংগদু, বিলাইছড়ি, জুলাছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে কোরবানির গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আমার এখানে সবচাইতে বড় গরু আছে, বড় গরুটার দাম, বড় গরুগুলোর দাম দিয়েছে 3.5 লাখ টাকা করে। বাঘাছড়ি আছে গরু নিয়ে 16টা নিয়ে আসছি, 3টা বিক্রি করছি। এবছর হাটে গরুর সরবরাহ বেশি, তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। আর ক্রেতাদের বেশি পছন্দ ছোট ও মাঝারি গরু। তারপর সীমিত আছে, আপনার গরুর দামও মোটামুটি। চট্টগ্রামের আগ্রাবাদ শহর থেকে এসেছি। রাঙামাটিতে দেশীয় গরু খুবই পাওয়া যায় ভালো। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৪৪,৮৮২টি, আর প্রস্তুত আছে ৫৩,২৭২টি। এদিকে পশুর হাটগুলোর নিরাপত্তায় পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্ত করা সহ ক্রেতাদের সার্বক্ষণিক সহযোগিতাও করা হচ্ছে। আমাদের যে চাহিদা, এটা শুধুমাত্র যে এখানে রাঙামাটিতে কোরবানি হবে তা না, আমাদের যে রাঙামাটি থেকে যে আপনারা জানেন বাইরে যায়, বিভিন্ন চট্টগ্রামে যায়, বিভিন্ন জেলায় যায়, সেই গরুগুলো তাদের চাহিদা হিসেবে আমরা কাউন্ট করি। এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা ওখানে কাজ করে যাচ্ছেন। এছাড়া যেন কোনো মোটা অঙ্কের টাকা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের দরকার হয়, সেখানে আমরা পরিযোগী স্পট দিয়ে যাচ্ছি। এদিকে কাপ্তাইয়ে নতুন বাজার মাঠ কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে বেড়েছে বেচা কেনা। ট্রলার আর ট্রাকে করে দুর্গম পাহাড় থেকে আসা গরুর সরবরাহ বেশি থাকায় জমে উঠেছে এই হাট। আমরা বিলেশন থেকে আনছি, পাহাড় থেকে। আজকে গরুর দাম বর্তমানে আগের তুলনায় একটু বেশি, মানে কিছু লাভস্ত কিছু ব্যবস্থা আমরা সাথে আর কি। হাটে আসা পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠে নেমেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কোনো সমস্যা পরিলক্ষিত হলে পরে চিকিৎসা সেবা প্রদান সহ অন্যান্য যে বিষয়গুলি, যেমন এখানে নিষিদ্ধ স্টেরয়েড হরমোনের মাধ্যমে যে গরু মোটাতাজাকরণ যে ইয়াটা আছে, সেই বিষয়গুলি আমরা নজর রাখছি। পাহাড়ি গরুর সাশ্রয়ী দাম আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালনের সুনামের কারণে বেচাকেনা বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। হাসান আহমেদ, ৭১। নানা অজুহাতে গরু ছাগল বেচাকেনায় বাড়তি টোল নেওয়া হচ্ছে নীলফামারীর মিরগঞ্জ হাটে। এমনকি টোলের তালিকা ঝোলানোর সরকারি নির্দেশ থাকলেও তা দেখা যায়নি। ইজারাদারের নির্দেশে বাড়তি টাকা আদায়ের কথা স্বীকার করেছেন আদায়কারী, তবে দায় নিতে নারাজ ইজারাদারের প্রতিনিধি। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। বঙ্গাব্দ ১৪৩৩ সালের জন্য ভ্যাট সহ ৩.৫ কোটি টাকা দিয়ে মনসুর আলীকে ইজারা দেওয়া হয় মিরগঞ্জ হাটের। শর্ত অনুযায়ী টোলের হার ঠিক করে দেয় জেলা প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী হাটে টোলের তালিকা থাকার কথা। নীলফামারী জলঢাকার এই হাটে সেই তালিকা দেখা যায়নি। পাশাপাশি ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি টোল নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিটি পশুর ক্ষেত্রে। ৬০০ টাকা ওষুধ আর ১০০ টাকা আছে চান্দা। হ্যাঁ, আমরা কয়েছি চান্দা ওটা না ওটা লেখাইটা করতে গিয়েছি। এইটা করছে হাট মালিক, আর সরকারি যে কত করছে এটা আমি কিন্তু জানি না, কোনো টাকা নাই। হাট ইজারাদারের নির্দেশেই বাড়তি টাকা আদায়ের কথা জানান একজন আদায়কারী। অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করে সরকার নির্ধারিত হারে টোল নেওয়ার দাবি করেন ইজারাদারের প্রতিনিধি। একটা গরু ৬০০ আর লেখাই ১০০।
আপনি শোনেন, ওইখানে যা কথা বলে আপনাকে ওইখানে বলতে হবে। আমাদেরকে শোনা, আমাদের ওইখান থেকে যা ডিউটি দেওয়া হয় আমি ওইটাই করি। ওরা হয়তো 600-র বেশি নিচ্ছে না, কিন্তু হয়তো ব্যবসা করতে আসে দালালদের সঙ্গে পরিচয়, খুশি হয়ে কিছু দেয়, সেটার দায়িত্ব তো আমি নিতে পারবো না। উপজেলা প্রশাসন বিষয়টি অবগত জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাইকিং এর কথাও বলেছিলাম যেন জনগণ সচেতন হয় এবং রসিদ যেটা দেয়া হবে সেই অনুযায়ী টাকা দেয়। এটা আসলে সামগ্রিক একটা বিষয়, আমাদের জনগণকে সচেতন করারও বিষয় আছে, পাশাপাশি ইজারাদারদের নিয়ন্ত্রণের বিষয় আছে এবং আমাদের নজরদারির বিষয় আছে। তো এই তিনটি বিষয়ের সমন্বয়ে আশা করি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার বসে মিরগঞ্জ হাট। প্রতি হাটে গড়ে 600 গরু এবং 400 ছাগল কেনা বেচা হয়। হাসান আহমেদ, ৭১। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাইকারি বাজারে চামড়া সংরক্ষণে ব্যবহৃত অপরিশোধিত লবণ বা ক্রুডের দাম বেড়েছে। মাঠ ও কারখানায় পর্যাপ্ত ক্রুড মজুদ আছে, কোনো রকম রিফাইন সংকট নেই। তারপরও শুধু বৃষ্টির অজুহাতে বাড়ছে লবণের দাম। দাম বেড়েছে খাবার লবণেরও। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি মে মাসের শুরুতে মিল পর্যায়ে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত মাঝারি মানের ৭৪ কেজির প্রতি বস্তা লবণের দাম ছিল ৬৮০ থেকে ৭০০ টাকা। বর্তমানে সেই একই বস্তার দাম ৯৩০ থেকে ৯৫০ টাকা। একইভাবে ৮১০ টাকা দামে যে খাবার লবণ বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে ১০৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে লবণের দাম বাড়তি। চামড়ার লবণটা ৯২০, ৯৫০, আর খাওয়ার লবণটা আজকে ১০২০, ১০৫০। উৎপাদনের টাইমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, উৎপাদনে ব্যাঘাত করছে, এইখানে বাজারটা এই অবস্থা। বিসিকের হিসেবে চট্টগ্রামের বিভিন্ন মিলে ১,১০,৫৪২ মেট্রিক টন ক্রুড এবং ক্রাশ লবণের মজুদ রয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে ক্রুড মজুদ রয়েছে আরও অন্তত ২০,৪১৭ মেট্রিক টন। আর এবছর কোরবানির ঈদে লবণ দরকার ১,০০,০০০ মেট্রিক টন। তাই লবণ মিল মালিক সমিতির নেতারা জানান, এবছর উৎপাদন কম হলেও লবণ সংকটের শঙ্কা নেই। এই বছর যেহেতু লবণের উৎপাদন কম হয়েছে এবং চাহিদাও ভালো আছে, বেশি দাম পাওয়ার আশায় তারা যার যতটুকু লবণ আছে ততটুকু হাতে রেখেছে। কেজি প্রতি ১ টাকা বাড়তে পারে, কিন্তু সংকট হবে না। এ নিয়ে লবণ বিক্রেতারা জানান, মাঠ পর্যায়ে খরচ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, যে কারণে দাম বাড়াতে হয়েছে। এটা উৎপাদন হঠাৎ বাইরে যাওয়ার কারণে উৎপাদনটা খুব কম হওয়াতে বাজারটা একটু বাড়ছে। বাজার বাড়ছে মানে ১-১৫০ টাকা বাড়ছে। আর চামড়া ব্যবসায়ীরা জানান, লবণের দাম বাড়ার প্রভাব পড়বে চামড়ার দামের ওপর। এখন দেখছি ৮০০-৮২০ টাকা সুদ থেকে যে ব্যবসা, তাহলে প্রায় ২০০-২২০ টাকা হয়ে গেছে। কিন্তু এই ২০০-২২০ টাকা বাড়ি যাওয়ার কারণে একটা সামনে ২০-৩০ টাকা ভাত্তা বাড়ি যাবে। এবার সারা দেশে প্রায় ১ কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। এই চামড়া সংরক্ষণে ৮০,০০০ থেকে ৮৫,০০০ মেট্রিক টন লবণ দরকার। হাসিবা আলী বর্ণা, ৭১। এবার কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে নগর পরিচ্ছন্নের প্রস্তুতি শেষ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তার পাশাপাশি মাঠ পর্যায়ে থাকবেন ১২০০ কর্মী, আর পুরো বিষয়টি তদারকি করবেন নগর প্রশাসক। এছাড়া এবারই প্রথম কোরবানি বর্জ্য ও মাংস সংরক্ষণের জন্য পরিবেশ বান্ধব আলাদা ২ ধরনের ব্যাগ সরবরাহ করেছে সিটি কর্পোরেশন। মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে বরাবরই দেশের প্রথম দিকে থাকে রাজশাহী সিটি কর্পোরেশন। সেই ধারা অব্যাহত রাখতে এবারও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ঈদের দিন বেলা ১২টা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে তা নিয়ে যাবেন সেকেন্ডারি স্টেশনে। সেখান থেকে রাত ১২টার পর শুরু হবে মূল অপসারণ কাজ। জবাই করার পর যে রক্ত হয় সেই রক্তটি ধুয়ে দিবেন না, সেটা এক জায়গাতে জমাট হওয়ার পরে রক্তটি তুলে পলিথিনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে একটু যদি ধুয়ে দেন তাহলে ড্রেনে কখনো দুর্গন্ধ ছড়াবে না এবং ব্লিচিংটা ছিটিয়ে দিবেন। আর ড্রেনে বিশেষ করে কেউ কুরবানি দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এই কাজে নিয়োজিত থাকবেন সিটি কর্পোরেশনের ১০৬০ জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী। সবার সমন্বয়ে ১২ ঘন্টার মধ্যেই নগর পরিষ্কারের আশ্বাস দিলেন প্রশাসক। ২৮ তারিখে ঈদ হবে, ২৯ তারিখে রাত্রে সর বোঝা যাবে না যে আমাদের এখানে বর্জ্য কোনো কিছু রয়েছে। আমার বিশ্বাস ২৪ ঘন্টা লাগবে না, আমরা ১০-১২ ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগর পরিষ্কার করব। এদিকে এবারই প্রথমবারের মতো বর্জ্য ফেলা ও মাংস সংরক্ষণের জন্য ভুট্টার স্টার্চ থেকে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সিটি কর্পোরেশন। যারা কুরবানি করবেন তাদেরকে আমরা কুরবানির বর্জ্য সংগ্রহের জন্য ব্যাগ দিব।
যারা হলো কুরবানি করবেন না তাদেরকে কিন্তু মাংস সংগ্রহের জন্য ব্যাগ দেব। সেই সাথে যারা কুরবানি করবেন তাদের জায়গা যেন পরিষ্কার করতে পারেন, পরিষ্কার করে ব্লিচিং ছিটাতে পারেন, স্বাস্থ্যসম্মত রাখতে পারেন, এই জন্য কিন্তু আমরা ব্লিচিং পাউডারও দিচ্ছি। 30টি ওয়ার্ডে কোরবানি পরবর্তী প্রায় 4000 মেট্রিক টন বর্জ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। উগ্র একটি গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। মঙ্গলবার লালমনিরহাট গোশালা সোসাইটি মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, 5 আগস্টে বিপ্লব নয়, হয়েছে অভ্যুত্থান, আর সে অভ্যুত্থানের পর উগ্রতা বেড়েই চলেছে। এতে করে সমাজের ভেতরে অসঙ্গতি সৃষ্টি হচ্ছে। এ সময় তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। অভ্যুত্থানের পরে এরকম মানসিকতা কেন তৈরি হলো? অনেক স্লোগান আমরা দেখেছি, আগে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে দেখেছেন, 52-তে দেখেছেন, 71-তে দেখেছেন, তারপরে 90-তে দেখেছেন। এরকম অশ্লীল মানে যা শোনা খুবই দৃঢ় হয়ে যায়, শুনতে পারে না। তাহলে কি অর্জন করলাম আমরা? কি শিক্ষা দিচ্ছি ভবিষ্যৎ বাচ্চাদের কাছে? এবং এই কারণে সমাজের ভিতরে অসঙ্গতি তৈরি হচ্ছে এবং সমাজের ভিতরে অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা তৈরি করার পিছনে একটি গোষ্ঠী কাজ করতেছে। কিন্তু দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। তবে টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে পানি জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি। এরপরও সংশ্লিষ্টদের দাবি, ঈদের আগেই পুরো মাঠ মুসল্লিদের জন্য প্রস্তুত করা হবে। সালেক হোসেন রনির তথ্য, ছবিতে প্রতিবেদন। 2 শতকের ঐতিহ্য নিয়ে আবারও ঈদের সবচেয়ে বড় জামাতের অপেক্ষায় শোলাকিয়া। 1828 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার 199তম জামাত। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকরা। মাঠ জুড়ে চলছে কাতার বিন্যাস, বালু ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাইকিংয়ের কাজ। তবে টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে জমেছে পানি। মুসল্লিদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী উন্নয়নের অভাবে সমস্যা থেকেই যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পয় নিষ্কাশন এবং এই যে অজুর ব্যবস্থা সহ বিভিন্ন দায়িত্ব পৌরসভা পালন করে থাকে। কিশোরগঞ্জ শোলাকিয়ার ঐতিহ্য না, এটা বাংলাদেশের ঐতিহ্য। এইটা 199তম ঈদের জামাত, এটা আসলে একটা সৌন্দর্যতার আসলে প্রয়োজন। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই মাঠ পুরোপুরি প্রস্তুত করা হবে। এই মাঠ পুরাটা যাতে সবুজায়ন হয় এবং বৃষ্টি বাদল আসলেও মুসল্লিরা যাতে নামাজ পড়তে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। ঈদ জামাতকে ঘিরে মাঠে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি থাকবে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য। আর মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন সহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হচ্ছে, জানিয়েছে প্রশাসন। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরো সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হবে। জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। প্রতি ঈদেই লাখো মুসল্লির মিলন মেলায় পরিণত হয় শোলাকিয়া। এবারও তার ব্যতিক্রম হবে না, মনে করছেন সংশ্লিষ্টরা। মুনিরা কাজুরি, 71। ঈদের ছুটিতে প্রতি বছর চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে সমাগম ঘটে লাখো পর্যটকের। তবে এবার টানা 1 সপ্তাহের ছুটিতেও পর্যটক আসা নিয়ে শঙ্কিত পর্যটন সংশ্লিষ্টরা। হামের প্রাদুর্ভাব ও ঘন ঘন ঝড় বৃষ্টির কারণে এই শঙ্কা দেখা দিয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ছোট বড় মিলিয়ে রয়েছে অর্ধশতাধিক পর্যটন স্পট। রয়েছে এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, শতাধিক চা বাগান, হাকালকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম ঝর্ণা, মাধবপুর লেক সহ প্রাকৃতিক সৌন্দর্যের নানান দর্শনীয় স্থান।
ঈদকে সামনে রেখে চা বাগান আর টিলা ঘেঁষে গড়ে ওঠা ইকো রিসোর্ট, কটেজ, গেস্ট হাউস আর হোটেলগুলো সেজেছে নতুন রূপে। তবে এই প্রস্তুতির মধ্যেও পর্যটন সংশ্লিষ্টদের মনে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব ও ঝড় বৃষ্টি। আধুনিকতার ছোঁয়াও আছে এবং আপনার গ্রামীণ পরিবেশও আপনি পাচ্ছেন একসাথে। আমরা আমাদের গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা। সামনে ঈদ আসতেছে, ওই ঈদে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে টার্গেট আছে, আমরা লক্ষ্য অনুসারে হচ্ছে কি আমরা সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যারা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং ট্যুর অপারেটর যারাই আছি, আমরা সবাই আসলে সর্বোচ্চভাবে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করেছি। ছোট কটেজগুলো অনেকটা বুকিং হলেও বড় রিসোর্ট সহ গেস্ট হাউসগুলো এখনো পরিপূর্ণ বুকিং হয়নি। আমের যে প্রকোপের থাকার কারণে বুকিং তুলনামূলকভাবে কম, আর অনেকগুলি বুকিং ক্যান্সেল হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী এখনো যথেষ্ট সময় আছে ঈদের। রাস্তাঘাটের একটা আমাদের ঢাকা সিলেট যে একটা রোড, এটা প্রায় 10-12 ঘন্টা লাগে, এটা একটা সমস্যা আর কি। এদিকে ঈদের ছুটিতে পর্যটকের সমাগম ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের কয়েকটি টিম মাঠে থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এই বছর আমের প্রভাবের কারণে আমাদের পর্যটক অনেকাংশে কমে যাবে। আবহাওয়া প্রচন্ড গরম, আবার ঝড়, আবার বৃষ্টি, একটা মিশ্র আবহাওয়া। এই অবস্থায় পর্যটক কতটুকু আসবেন তা বুঝতে পারছি না এখন পর্যন্ত। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের টিম থাকবে, যাতে করে সম্মানিত পর্যটক কোনো ধরনের বিভ্রান্তিকর অবস্থা না পড়েন। পর্যটক বহন এবং শ্রীমঙ্গলের জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই অতিরিক্ত নিরাপত্তা ফোর্স মোতায়েন করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি দ্রুততম সময়ে পুলিশ, বিজিবি এবং র্যাবের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঈদের ছুটিতে হাজার প্রতিকূলতা পেরিয়ে পর্যটকের সমাগমে জমে উঠবে এই অঞ্চলের পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসিবা আলী বর্ণা, ৭১। ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সিলেট। পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির সাথে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেরই গন্তব্য এই জেলা। সীমান্ত ঘেঁষা পর্যটন স্পটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকার কথা জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। আর চুরি, ছিনতাই, মাদক প্রতিরোধে টহলে থাকবে র্যাব। তারেক আহমেদ সানির ছবিতে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। মেঘ, পাহাড় আর পাথরের রাজ্য সিলেট। ঈদের ছুটিতে প্রকৃতির নতুন রূপ নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সিলেটের উৎমাছড়া, চাফলং, রাতারগুল, সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্পট। মায়াবী ঝর্ণা ও উৎমাছড়ায় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি ও পাথর মুগ্ধ করছে পর্যটকদের। প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে পাহাড়, খুব সুন্দর। আর স্রোতের সাথে মানে বাঁচতে ইচ্ছে করে আর কি, খুব ভালো লাগে। যে আসলে অনেক ভালো হবে জায়গাটা, আমার মনে হয় বেস্ট একটা জায়গা হবে বেড়ানোর জন্য আর কি ঈদের ছুটিতে। এখানে আসলে ঝর্ণা, পাহাড়, পানি, স্রোত সব আছে। এখানে আসলে সব কিছু দেখতে পারবেন, এক কথায় অসাধারণ। এদিকে সীমান্ত ঘেরা পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে জেলা প্রশাসন। অবশ্যই এই ক্ষেত্রে আমাদের নিশ্চিত থাকবেন অনেকগুলো গ্রুপ থাকবে, টিম থাকবে, বোঝাতে থেকে সুজানা করবে, যাতে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক বেশি ব্যবস্থা নেওয়া যায়। বিশেষ করে আমাদের নারী কর্মীরা থাকবেন, মহিলারা থাকবেন, তাদের যে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা আমরা দেখব। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের সব পর্যটন স্পটে থাকবে র্যাবের টহল। আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই যেই সব হোটেল বা রিসর্ট কিংবা এখানে পর্যটক সমাগমটা একটি নিত্যনৈমিত্তিক বিষয়, রেগুলার ঘটনা। সো এর প্রেক্ষাপটে কিন্তু আমরা রেগুলার কিছু অভিযান, বিশেষ অভিযান এবং রেড দিই। যদিও আমাদের এই রেডগুলো গোয়েন্দা তথ্যভিত্তিক, তবে এটার এখন ব্যাপকতা যেটা আসলে চলে যায়, আমরা চেষ্টা করছি কিন্তু যতটা পারা যায় এটা পুরোপুরি নির্মূল করার জন্য। ঈদের টানা ছুটিতে পর্যটকদের সমাগমে মুখর হয়ে উঠবে সিলেট, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাহাড়, পাথর, ঝর্ণা আর সেই সাথে সবুজের মিতালি, এক কথায় প্রকৃতির স্বর্গরাজ্য। আসছে ঈদ আনন্দ উপভোগ করতে, তাই সপরিবারে আসতে পারেন সিলেটের এই উৎমাছড়াতে। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। হাওড়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঈদের আগেই মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য কয়সর এম আহমদ। মঙ্গলবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তিনি আরও বলেন, অতিবৃষ্টিতে যখন হাওর অঞ্চলের ফসল ডুবে যায় সে সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের
3 মাসের সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি ঈদের আগে এসব সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল পৌঁছে দেওয়া হচ্ছে। জাতীয় সংসদে উনি ঘোষণা দিয়েছেন এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 3 মাসের জন্য সামান্য কিছু অনুদান দেবেন। সাথে সাথে অনুদান দেওয়ার সাথে সাথে আমাদের এলাকা থেকে আপনার এই ইউনো সহ আজ যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে উনি লিস্ট নিয়েছেন। লিস্ট নিয়ে দ্রুত সময়ের মধ্যে উনি নির্দেশনা দিয়েছেন ঈদের আগে এই টাকাগুলো যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পায় এর জন্য দ্রুত গতিতে এই আয়োজন করেছেন। এর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। দর্শক, চলছে দেশছক সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।